যদিও এই সংসদ নির্বাচনটা একপাক্ষিক বা একতরফা এরকম বহুবার বলা হয়েছে এবং এটাই হয়তো সত্য, কিন্তু আমরা গত কয়েকদিনে দেখছি যে নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই ততটা, সেটা যেমন ঠিক, আবার এইটার নিয়ে খুব বড় প্রতিবাদও নেই। কালকে আমরা দেখেছি খুব আগ্রহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, কেমন জানি নির্বাচনটা ভুলে গেছে মানুষ বা খুব বেশি কেয়ার করছে না। এটা কারণ কি? মানে যদি নির্বাচনটা একতরফা বা একপাক্ষিক হয়, কিন্তু এক ধরনের প্রতিবাদ বা এক ধরনের অসন্তোষ থাকার কথা, তাহলে কি সরকারের কথাই ঠিক? আপনারা যারা বলছেন যে এই নির্বাচনটা কেউ মেনে নিচ্ছে না বা অনেকেই মেনে নিচ্ছে না, সেটি আসলে বাড়িয়ে বলা? সরি, একটু প্রশ্নটা বড় হয়ে গেল। আমার কাছে খালেদ মনে হয় যে দেশের মানুষ নির্বাচন নিয়ে খুবই চিন্তিত। দেশের মানুষ খুবই উদ্বিগ্ন যে নাগরিক হিসাবে তাদের যে ভোটাধিকার প্রয়োগের অধিকারটা আছে বারবারই সেটাতে বাধার প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশে যদি আপনি নির্বাচনের ইতিহাস দেখেন আপনি দেখবেন কিন্তু পুরানো ঢাকায় মানুষ নতুন জামা কেনে। আমরা সবাই নির্বাচনের দিন রাতে আত্মীয় স্বজনদেরকে বলি বাসায় আসতে, সেখানে আমরা একটু খাওয়া রাখি, সারা রাত বসে বসে কাগজে কলমে নির্বাচনের ফলটা লিখি। মানুষ তার ভোটাধিকার দেবে না, তাহলে আপনি যে জার্মানিতে থাকেন আপনার বাংলাদেশের নাগরিকত্বের সাথে জার্মানের তফাৎটা কোথায়? একজন পিআর হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্সি হোল্ডারের সাথে একটা নাগরিকের তফাৎটাই হচ্ছে যে সে ভোট দেয়। আমি বলবো যে বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন, তারা অত্যন্ত বিমর্ষ এবং তারা আসলে এক ধরনের প্রতারিত বোধ করছে যে আমরা ভোট দিতে যেতে পারছি না। ব্যবস্থাটা এমন করা হয়েছে যে আমাদের ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমি সাধারণ ভোটার হিসেবে বলছি, দলীয় কর্মী হিসাবে না। তা আমি নৌকায় ভোট দিলেও আমার যাওয়ার প্রয়োজন নেই, তা আমি ধানের শীষে ভোট দিলেও আমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ মোটামুটি ফলাফল তারা বুঝে যাচ্ছে। কাজে দেশের মানুষ যে ক্ষুব্ধ না এটাও আপনি বলতে পারেন না, তারা অনেক ক্ষুব্ধ, এটা তো ক্ষুব্ধ না হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই ক্ষোভটা তারা কেমন করে প্রকাশ করবে। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন সেখানে তারা প্রকাশ করছে, আপনি যদি মেইন স্ট্রিম মিডিয়া দেখেন যেগুলো সরকারের ব্লেসিংস পাওয়া না, সেখানেও কিন্তু এই আলোচনা সমালোচনাগুলো চলছে। সাধারণত আমরা এই ক্ষোভগুলো দেখি অন্য কোনো একটা বিরোধী শক্তি যখন কিছু অর্গানাইজ করে তার পিছনে গিয়ে যারা ক্ষুব্ধ সেই নাগরিকেরা একত্রিত হন, কিন্তু এখন তো কোনো বিরোধী শক্তির পিছনে গিয়ে একত্রিত হবার কোনো সুযোগ নাই। নাগরিক সমাজ কি একটা রাজনৈতিক বিক্ষোভের মিছিলে নেতৃত্ব দেবে? তা তো তারা দেবে না। নাগরিক সমাজ অ্যালাইন করতে পারে যে আমি এটা মানছি না, এটা মানছি, কিন্তু যেটা আমি মানছি না সেটাতে যে রাজনৈতিক নেতৃত্ব থাকার কথা, রাজনৈতিক একটা সংগঠন থাকার কথা, সেই সংগঠনই তো নেই। দুইটা বড় রাজনৈতিক দল একটা নির্বাচনে মানুষ ভোট দেবে এই বিষয়ে দেয়া একটা প্রস্তাবে একমত হতে পারবেন না, এটা তো আমি বুঝতে পারি না। মত প্রকাশের যে চ্যানেল সেটাকেই কারাবন্দি করে দেয়া হয়, তাহলে সেটাকে তো আপনি গণতান্ত্রিকও বলতে পারেন না। এখন 11,000 লোক কি একটা পুলিশ মারার সাথে জড়িত ছিল? সেটা তো ছিল না। এটা তো আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে 11,000 লোক ওই একজন পুলিশের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বা বিরোধী দল যেটা বলছে যে 20,000, বা এখনো যেটা পত্রিকাতে পড়ছি যে বিভিন্ন নেতাকর্মীর বাসায় যে বলা হচ্ছে যে যদি এটা না করো তাহলে আমরা এই ধরনের হয়রানিমূলক মামলা দেবো, আর যদি ভোট দাও তাহলে হয়রানিমূলক মামলা দেব না। কাজে যখন আপনার কৌশলগুলো এমন হয় যে বিরোধী মতটাকে বা ক্ষোভ প্রকাশের জায়গাটাকেই আপনি প্রসারিত হতে দেবেন না, তখন আপনি অনেক ধরনের যুক্তি নিয়ে আসতে পারেন, কিন্তু সেটা শেষ বিচারে আপনার জন্য ভালো হচ্ছে কিনা না সেটা তো বটে। আমি আরেকটু পেছনের জায়গাটা যদি একটু আসি, পিছনের পাটাতনটা, সংলাপের কথা বা দুই পক্ষ, যেটাকে আমরা বিবদমান পক্ষ হচ্ছে সরকার এবং প্রধান বিরোধী দল, তাদের মধ্যেকার একটা সংলাপ হতে পারে কিনা, এটা নিয়ে কোনো আলোচনা হতে পারে কিনা। আমরা কিন্তু দেখেছি যে কোনো শর্ত ছাড়া সংলাপে বসার কথা আলোচনা হয়েছে, কিন্তু আমরা ডক্টর মঈন খানকে 2 দিন আগে ইন্টারভিউ করছিলাম, উনি তো তার আগেও বলছেন যে আমরা তো আসলে শর্তহীন সংলাপের জন্য প্রস্তুতি ছিলাম, সরকার পক্ষ থেকে কোনো কিছু। এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখেন? আসলে কি একটা সংলাপ হওয়ার কোনো সম্ভাবনা ছিল, নাকি বিএনপির একটাই দাবি ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরতে হবে, তারপরে যদি? আমি আসলে সাধারণ ভোটার হিসেবে এটার উত্তর দিই। আমি আওয়ামী লীগ বিএনপি বলতে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ এখন কিছু কথা হয়তো এমন ভাবেই আমাদেরকে বলতে হবে যেটা একটা পক্ষের পক্ষে চলে যাবে, একটা পক্ষের বিরুদ্ধে চলে যাবে। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ কি প্রস্তাব দিল, বিএনপি কতটুকু পলিটিক্যালি কারেক্ট তার দাবি করলো, এগুলো না। আমি একটা দেশের নাগরিক, আমি ভোট দিতে চাই। আমার এই ভোটাধিকার প্রয়োগটা নিশ্চিত করা এই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের পক্ষে সরকারে যারা থাকে, বিরোধী দলে যারা থাকে, রাজনীতি যারা করেন তাদের দায়িত্ব। আমি যে ভোট দিতে পারছি না এইটার কি জবাব আছে সরকারের কাছে? এবং সরকার যদি বলে পারছো না কেন, তুমি গিয়ে ভোটটা দিয়ে আসো, ক্যান্ডিডেট তো আছে নৌকা আর জাতীয় পার্টি। আর আমার উত্তরটা হচ্ছে যে আমার তো ওখানে ভোট দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে ওইখানে
জিতবে কে তো আমি বুঝেই যাচ্ছি। 2 নম্বর হচ্ছে আমি যাকে ভোট দেবো সে তো এমনিতেই জিতবে, তাহলে আমি আর যাচ্ছি কেন? আমার ভোটাধিকারের প্রশ্নে সরকার কি করলো, আমার ভোটাধিকারের প্রশ্নে ক্ষমতাসীন দল কি করলো। আজকে যদি আপনি বিএনপির কথা বলেন, এই মুহূর্তে তারা হয়তোবা কেউ বলে প্রচন্ড বেকায়দায়, কেউ বলছে যে তারা বরং আরো শক্তি সঞ্চয় করছে, সেগুলো আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হলো যখন বিএনপি ছিল তারাও তো ক্ষমতাই ছাড়তে চাইলো না, তারাও তো একই দৃষ্টান্ত সৃষ্টি করলো বলেই এত গন্ডগোল শুরু হলো, এবং ওইটার রেফারেন্সই বারবার দেয়া হয়। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যারা ক্ষমতায় থাকেন বাংলাদেশে তারা ক্ষমতা ছাড়তে চান না কেন? তারা চান না বলেই তো বারবার এই ভোটিং সিস্টেমটা, বারবার এই নির্বাচন সিস্টেমটাকে, এই পদ্ধতিটাকে আক্রমণ করা হয়। সেটা বিএনপিও করে, হয়তো ছোট স্কেলে করেছিল, আর আওয়ামী লীগ অনেক বড় স্কেলে হয়তো করে ফেলছে, তারা সময় পাচ্ছে বলে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটা কেন আজকে আমরা এত বছরে 52-53 বছরে ঠিক করতে পারলাম না, যেখানে পাকিস্তান থেকে আমরা আলাদাই হলাম ওই প্রেক্ষিতে যে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছিল না। তাহলে আমরা স্বাধীন হয়ে কি করলাম? এবং আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা কিন্তু বলেন অমুককে আসতে দেওয়া হবে না, তমুককে আসতে দেওয়া হবে না। এটা তো আপনার আসতে না দেওয়ার ব্যাপার না, আমরা যাকে আনবো সেই আসবে। সেই জায়গাটা কেন বন্ধ করে দেওয়া হয়? কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে এই প্রশ্ন কখনো করতে হবে, কিন্তু এই প্রশ্নটা আমি এখন করতে চাইতেছি যে বাংলাদেশের জন্য কি আসলে গণতন্ত্র দরকারি? বাংলাদেশের জন্য কি গণতন্ত্রের কোনো বা বাংলাদেশে, আমি যদি আরেকভাবে বলি, বাংলাদেশে কি গণতন্ত্র জনপ্রিয় আসলে? এখনো পর্যন্ত গণতন্ত্রের বিকল্প তো কিছু আসেনি। গণতন্ত্রের অনেক ফ্লজ আছে, যেমন আপনি 3 কোটি ভোট পেয়ে শাসন ব্যবস্থায় চলে যান, আর 2,90,00,000 পেয়ে সে বিরোধী দলে থাকে এবং সে একেবারেই ক্ষমতাহীন অবস্থায় থাকে। এগুলো বিতর্ক তো রয়েইছে, কিন্তু এখনো পর্যন্ত গণতন্ত্র ছাড়া আর কোনো মাধ্যম তো আমাদের জানা নেই যেই মাধ্যমে রাষ্ট্রের মূল যে শক্তির ধারক সেই জনগণ তার পছন্দের কথা বলতে পারে। এটাই তো একমাত্র আমাদের মাধ্যম হিসেবে রয়ে গেছে। এবং আপনি দেখেন বাংলাদেশের জনগণ সেই এরশাদ হটাও থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাদেরকে আন্দোলন করতে হয়েছে তাদের ভোটের অধিকারের জন্য। আপনি দেখেন কোনোবার কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল না। মানুষ হয়তো এতবার আন্দোলন করতে করতে বীতশ্রদ্ধ যে আমরা এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, তারপরেও যে ক্ষমতায় আসে সে আবার নির্বাচন ব্যবস্থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, বিচার প্রশাসনকে, এমনি প্রশাসনকে এমন ভাবে সাজায় যে আমরা আর ভোট দিতে পারবো না, আবারও আমাদেরকে রাস্তায় নামতে হবে। তো আমরা বারবার রাস্তায় নেমে পাচ্ছিটা কি? মানুষ কিন্তু পদ্ধতি চায়। মানুষ কিন্তু বিএনপি কে ভোট দেবে বলে ভোটাধিকার চাচ্ছে না, সে ভোট দিতে চায়, এটা তো তার পাওয়ার। এবং আমার ক্ষমতাতেই তো আপনি ক্ষমতায় আসবেন। আমার যদি ক্ষমতা না থাকে, তাহলে আপনি যখন ক্ষমতায় আসবেন সেটাকে আপনি কেমন করে বলতে পারেন যে জনগণের ক্ষমতায় আপনার ক্ষমতায় আসা? বাংলাদেশের জন্য এই মুহূর্তে, বাংলাদেশ কেন বিশ্বের কোনো জায়গার জন্য এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প নাই। তবে কি ধরনের গণতন্ত্র? সেটা কি এই পার্লামেন্টারি ফর্ম? সেটা কি ফেডারেল হওয়া উচিত ছিল? আমাদের প্রগ্রেস করা উচিত ছিল? আমরা তো সে সমস্ত বিতর্কে যেতেই পারি না। সাহেবের কথা যখন আপনি বললেন, এখন আমি রাস্তায় ঘাটে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া জানায়, তারা বলে যে এরশাদের সময় ভালো গণতন্ত্র ছিল না বলে আমরা অনেক আক্ষেপ করেছি, অনেকবার হরতাল করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু আসলে গণতন্ত্রের ফলে আমরা পাই কি? 91-তে 3 জোটের রূপরেখায় নতুন সরকার ক্ষমতা আসার পরে আমরা অনেক হরতাল দেখেছি। 96-এর পরে আরেকটি কি বলে তত্ত্বাবধায়ক সরকারকে বিল করার পরে সেইটার জন্য আমরা অনেক হরতাল দেখেছি, রাজপথে আন্দোলন দেখেছি। কিন্তু গণতন্ত্র বলতে যেটাকে আপনি বিকল্প বলছেন, আমার প্রতিনিধি নির্বাচন বলছেন, সেইটার ক্ষেত্রে তো আমি আসলে খুব বেশি কিছু পাই নাই। তো সেইটা আমি আর শেষ এই জায়গা দিয়ে যেটা বলে যে সেই অর্থে তো 15 বছরে আমার যে ভোটের অধিকার বা আমি যে আমার প্রতিনিধি নির্বাচন করবো সেটা তো 15 বছর ছিল না। গণতন্ত্রটা থেকে এক ধরনের বিকল্প গণতন্ত্র ছিল, গণতন্ত্র যে উন্নয়ন ভালোটা ছিল। আমাদের অসুবিধাটা কি? বিকল্প গণতন্ত্র বলেও কিছু ছিল না। গণই যেখানে নেই সেখানে আবার তন্ত্র কোথা থেকে আপনি আনতে পারেন? আপনি যদি 91 সাল দেখেন, 96 সাল দেখেন, 2001 দেখেন, 2018 আংশিক দেখেন, সেখানে আপনি কিন্তু অনেক কিছু পাওয়ার প্রক্রিয়ায় আমরা যাচ্ছিলাম। আমরা জনগণ অবমূল্যায়িত বোধ করিনি। আমরা জনগণ একটা বিক্ষোভ করলে সরকার সেটা বিবেচনায় নিতে বাধ্য হয়েছে। সবচেয়ে বড় কথা কি যে আপনি কখনো নিজেকে মনে করেননি যে আমি এই দেশের নাগরিক, কিন্তু নাগরিক হিসাবে আমার আসলে কোনো অধিকার নেই। আমি যে নেগোশিয়েট করব, আমি যে বার্গেন করব, আমার সেই বার্গেনিং পাওয়ারটা টোটালি চলে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি পলিটিক্যাল, কিন্তু মুশকিল হলো গত অনেক কটা বছর যাবত আমরা দেখেছি যে আমাদেরকে অনেক মেগা প্রজেক্ট দেখিয়ে বলা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কিন্তু আবার যদি আপনি বিপরীতে চিন্তা করেন যে এই জীবনযাত্রার মান কি সাম্য নিশ্চিত করতে পেরেছে? আমি একটা কথা বলবো, আমার ন্যূনতম বাক স্বাধীনতা নিশ্চিত করতে পেরেছে? আমি বিচার বিভাগে গেলে আমার সব কাগজপত্র ঠিক আছে, আমি একটা রায় পাবো, সেটা পেরেছে? আমার বিরুদ্ধে পুলিশ আর মিথ্যা মামলা দেবে না, সেটা পেরেছে?
এগুলোর তো কোনোটার উত্তরই হ্যাঁ হবে না, সবটার উত্তরই তো না হবে। যেটা আমি বলতে পারি একমত হয়ে যে মানুষ আসলে রাজনীতি বিমুখ অনেকটা হয়েছে, বা নানান রকমের প্রপাগান্ডার কারণে মানুষকে রাজনীতি বিমুখ করা হয়েছে, কিন্তু মানুষ তার পলিটিক্যাল রাইট কিন্তু সারেন্ডার করেনি। একটা কথা সবসময় বলা হয় না যে 111-এর গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট এগুলো হচ্ছে আপনার বিরাজনীতিকরণের অস্ত্র। আমার খুব মনে হয়, জানতে ইচ্ছা করে জনগণ যে জিনিসটাকে চেয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলনটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই তো হয়েছে, সেখানে কিন্তু মানুষও পার্টিসিপেট করেছে, কারণ মানুষ ওই দাবিটাকে যথার্থ মনে করেছে। কিন্তু সেই যথার্থ মনে করা মানুষের চাওয়াটা অরাজনৈতিক হয়ে যায়, আর কোনোদিন রাজনীতি করেনি, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ভিন্ন পেশা থেকে এসে দলীয় টিকিট নিয়ে সংসদ সদস্য হয়ে যায়। কোনটাকে আপনি বিরাজনীতিকরণ বলবেন? অবশ্যই আপনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে প্রত্যেক 5 বছর পর পর 10টা করে ভালো লোক আমি কোথায় পাবো, যে সম্পূর্ণ নির্দলীয়। আপনি এসব প্রশ্ন তুলতেই পারেন, এগুলো সম্পূর্ণ ভ্যালিড প্রশ্ন, কিন্তু মানুষ কি চায় যে একটা নির্দলীয়, একটা বায়াস নেই এরকম একটা প্রশাসনের অধীনে নির্বাচন হোক যেখানে গিয়ে সে ভোটটা দেবে। এই বায়াস নেই, পক্ষপাত নেই এমন প্রশাসন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিতে পারলো না কেন? এটার ব্যর্থতা তো জনগণের উপর চাপানো যাবে না, আর বলা যাবে না যে জনগণ খুব মেগা প্রজেক্ট নিয়ে হ্যাপি আছে, কারণ জনগণ তো এটাও পড়ে যে এই মেগা প্রজেক্টগুলো বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ মেগা প্রজেক্ট। জনগণ তো পত্রিকায় এটাও পড়ে যে কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। জনগণ তো এটাও পড়ে যে কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এগুলো তো আমার টাকা, এগুলো তো আপনার টাকা। জনগণ এগুলো নিয়ে খুশি হবে এটা মনে হবার কি কারণ আছে? আমি তো মনে হবার কোনো কারণ দেখি না। তবে জনগণ রাস্তায় নামছে না যেভাবে তাদের নামা উচিত। কিন্তু যেটা আমি আগে বললাম, রাস্তায় তো আমরা নামি না, নামে যখন দেখি কোনো একটা রাজনৈতিক শক্তি নেমেছে তার সপক্ষে যদি আমরা মনে করি আমাদের অবস্থান, আমরা নামি। যেমন তত্ত্বাবধায়ক সরকার আমরা নেমেছিলাম, এরশাদ বিরোধী আন্দোলন তখন আমরা ছাত্র ছিলাম, আমরা নেমেছিলাম, কিন্তু সেখানে নেতৃত্ব দেওয়ার মতন বিকল্প রাজনৈতিক দল তো সবাই জেলে। রাজনীতিবিদদের সাথেও তো আমাদের কথা হয়, রাজনীতিবিদদের একটা কথা বলেন যে আমরা যেরকম রাজনীতিবিদদের একটা পক্ষ, জনগণদের একটা পক্ষ এরকম করে দেখি, ব্যাপারগুলি এরকম না। কারণ হচ্ছে এখন পলিটিক্সও অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন একজন এমপির কাছে গিয়ে কেউ বলতেছে না যে তুমি আমার পলিসি ফর্মুলেশন করে দাও, ওই পলিসিতে আমার হয়ে এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করো, এটা না বলে সে বলতেছে যে আমার মেয়ে পরীক্ষা দিবে, তুমি আমাকে 10,000 টাকা দাও, ছেলের বিয়ে হবে তারে 5,000 টাকা দাও, আমার ওই নাতিকে চাকরি দিয়ে দাও। এই কাজগুলি এমপি সাহেবদের বেশি করতে হচ্ছে, এবং এমপি সাহেবদের সেই জন্য ইলেকশন পরবর্তী পর্যায়ে তাদেরকে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। ওই টাকাটা আবার তারা তুলে নিয়ে আসার জন্য রাজনীতিকে তারা ব্যবহার করছে। এটা একটা চক্রের মতো। মানে একজন এমপিকে নাকি গড়ে তার এলাকায় একটা টাকা ব্যয় করতে হয়, আমি সেই টাকার অঙ্ক ভুলেও গেছি, এটা একটা বড় অঙ্ক। মানে এর টাকা দাও, তারে টাকা দাও, এই করো সেই করো, এগুলি নাকি তাকে সারাক্ষণ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তো বললেও আপনি আসলে সেটা করতে যাবেন না, আপনার প্র্যাকটিস ছেড়ে, আপনার অ্যাক্টিভিজম এইগুলো আপনি যাবেন না সেগুলি করতে। তো এটা কিভাবে এটা হবে, এটা যদি একটু মাঝখান দিয়ে বলে রাখেন আর কি। আগে এলাকার লোক কি চাইতো? একটা রাস্তা, একটা ওভারব্রিজ, এগুলো চাইতো। একটা ফ্লাইওভার হয়তো কখনো আমরা চাইনি, কিন্তু আমাদেরকে দেয়া হচ্ছে অনেক, এগুলো চাই। এখন ব্যক্তি পর্যায়ে চাই, কারণ তারা তো এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের হয়তো ভোট কেনার সাথে এটা সম্পৃক্ত হয়ে গেছে যে আমি তোমাকে এইভাবে করে দেবো। কিন্তু আসলে তাদের কাজটা কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করা, যে সিস্টেমটা ডেলিভার করবেন। এমপি সাহেব নিজের পকেটের পয়সা থেকে আমাদেরকে দেবেন না, কারণ উনি কত টাকা বেতন পান ওখান থেকে আমাদেরকে দেবেন, কিন্তু উনি ওই এলাকার প্রশাসনটাও আসলে উনার দেখার কথা না। উনি আইনের মাধ্যমে সিস্টেম এমনভাবে ডেভেলপ করবে যে সিস্টেম ডেলিভার করবে। আপনি এই যে কথাগুলো বললেন, ভারতের অরবিন্দ কেজরিওয়ালকে তো নিজের পকেট থেকে দিতে হয় না, সে তো স্বাস্থ্য অনেকটাই ফ্রি করে দিয়েছে, সে এডুকেশনে আমূল পরিবর্তন এনেছে। এখন দিল্লিতে নাকি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বাচ্চাদেরকে সরিয়ে পাবলিকে দিচ্ছে, সেখানে তো ট্রান্সপোর্টেশনও ফ্রি করে দিয়েছে। সেগুলো তো জাতীয় পর্যায়ে হয়েছে, দলীয় কর্মী দেখে তাকে টাকা দিয়ে দিয়ে তো কেনা হয় নাই। এটা হচ্ছে মানুষের মাইন্ডটাকে কিনে ফেলা এবং মানুষকে ক্রিপল করে দেওয়া। হ্যাঁ, এটা কোনোভাবেই তো সমর্থনযোগ্য না। এবং তিনি যদি তার পকেট থেকে টাকা দেন, এই টাকাটা তো তাকে আবার কোথাও থেকে আদায় করে আনতে হবে, তখন আয় করে আনবার জন্য তাকে অন্য পথ নিতে হবে। এই দুষ্ট চক্রটা দুষ্ট রাজনীতিরই ফল আসলে। আমি এই পর্যায়ে এই প্রশ্নটার একটা শেষ সম্পূর্ণ প্রশ্ন করতে, ছোট করে যদি আপনি জবাব দেন, আপনার কাছে কি মনে হয়, আপনি কি সিনসিয়ার যে বাংলাদেশে ভালো গণতন্ত্র থাকলে বাংলাদেশের এই দুর্নীতি যেটা বাড়ছেই, আসলে এটা আসলে ঠিক পরিসংখ্যান দিয়েও বোঝানো যাবে না, দুর্নীতি যে বাড়তেছে এটা যারা পরিসংখ্যান দিয়ে দেখাতে চায় তারা আসলে কোনোদিন না মনে হয় না কোনো কিছু ঠিক করছে, এইটা কি গণতন্ত্র দিয়ে ঠেকানো যাবে কিনা? বাংলাদেশে ভালো গণতন্ত্র লাগবে না,
বাংলাদেশে দুর্বল গণতন্ত্র হলেও একটা ডিগ্রি অফ অ্যাকাউন্টেবিলিটি থাকে। আপনি যখন জানবেন যে আপনাকে 5 বছর পরে আবার যেতে হবে মানুষের ভোট চাইতে, তখন মানুষ আপনাকে হ্যাঁ বা না বলার ক্ষমতা রাখে, তখন আপনি মানুষের কাছে জবাব দিতে চাইবেন। দেখেন, আমরা কিন্তু প্রতিবার সরকার দল বদলে বদলে ক্ষমতা এনেছি, কারণ কোনো দলই ওইভাবে পারফর্ম করেনি। তার মানে এই না যে আমরা 91-তে যাকে এনেছি 2001-এ তাকে আনিনি, বা 96-এ যে এসছে 2008-এ সে আসেনি। এই যে ভারসাম্যটা রাখা, জনগণের কাছে ফেরত যাবার একটা তাড়না, এটা তো কেবল বইয়ের কথা বা বক্তৃতার কথা হতে পারে না, এটার তো একটা বাস্তবিক রূপ থাকতে হবে। দুর্বল গণতন্ত্র হলেও কিন্তু সেই বাস্তবিক রূপটা থাকে, যে আর কোনো কিছু ঠিক হলো না, ঠিক আছে মানুষ গিয়ে একটা দিন ভোট দিয়ে আসলো। ওই যে মানুষ গিয়ে একটা দিন ভোট দিয়ে আসে, এটাকে কেউ কিন্তু গোনায় ধরতে হয়। তখন আর যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু চলা যায় না। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে টাকা দিয়ে সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, টাকা দিয়ে মিডিয়া তৈরি করা হচ্ছে, যাদের পকেটে টাকা আছে তাদেরকে মিডিয়ার মালিক করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছুতে টাকাই কন্ট্রোল করছে। এবং একটা অলিগার্ক শ্রেণী, একটা ক্রনিক ক্যাপিটালিস্ট শ্রেণী বাংলাদেশে যেভাবে করে ইমার্জ করেছে এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, শুধুমাত্র যে দুর্বল রাজনীতি বা রাজনীতি না থাকা বা গণতন্ত্র না থাকার কারণে এই শ্রেণীর সৃষ্টি হয়েছে তা কিন্তু না। এই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্যও কিন্তু এই শ্রেণীটাকে সৃষ্টি করা হয়েছে। এইটা আবার গিয়ে অন্য সকল ক্ষেত্রে আমাদের জন্য বাধার সৃষ্টি করছে। আমি তো দেখছি, আমি একজন পরিবেশ আইনবিদ হিসেবে সবসময় চ্যালেঞ্জে থাকতাম, কিন্তু এই ক্রনিক ক্যাপিটালিস্টদের কিছু কিছু প্রজেক্ট যেগুলো কাগজে কলমে ধরে আমি দেখিয়ে দিতে পারবো যে এগুলো ইলিগাল, এগুলো পরিবেশ বিধ্বংসী, কিন্তু আমি সাহস পাচ্ছি না কোনো জায়গায় যেতে, কারণ আমি জানি যে এটার পক্ষে এই পরিমাণ পলিটিক্যাল বায়াস আছে যে আমি কোনো কিছু করলে উল্টো আরো ওটাই লিগালাইজড হয়ে যাবে। কাজে এটা ভালো গণতন্ত্র খারাপ গণতন্ত্রের ব্যাপার না। গণতন্ত্র, আপনি আমেরিকার মতন দেশেও তো আমরা ডোনাল্ড ট্রাম্পের মতন রাষ্ট্রপতি দেখেছি, কিন্তু তাকে চলে যেতে হয়েছে, আবার তিনি আসলেও তাকে মানুষ বিচার করার ক্ষমতা হবে। আমার তো বিচার করারই কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে না, আমার তো মতামত প্রতিফলন করার ক্ষমতাগুলোকেই ট্যাকটিক্যালি আটকে দেওয়া হয়েছে। এই অন্য আরেকটা প্রসঙ্গে আসি, যে বাংলাদেশের এবারের নির্বাচন নিয়ে কিন্তু গত 10 মাস বা আমি যদি বলি 1 বছর 1.5 বছর ধরে কথা হচ্ছে, শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক অঙ্গনে, বিদেশি মিডিয়াতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবার ইলেকশনে কি হবে সেটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। ফাইনালি গিয়ে যেটা বলা হইতেছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা এখন না, ইলেকশনের পরে হইতেছে, পরে হবে। আপনার কাছে কি এটা একটা মানে আমি ব্যর্থ ঠিক বলবো না, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কি বেশি ভরসা করা হয়েছিল যে ওরা ঠিক করে দিবে, নাকি কম ভরসা করা ছিল, নাকি এটা সামনে আসতেছে, নাকি এটা আসলে কি? কিন্তু আমরা কেউ ভাবি না দেশের জনগণ কি বলে। বাংলাদেশের নির্বাচনে দেশের মানুষ কি বলবে বা কি ভাবছে এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। আপনার প্রশ্নের মধ্যে আপনি এটা বললেন না, কিন্তু আসলে আমেরিকার উপর কে ভরসা করেছিল বা আমেরিকাকে কি বিরুদ্ধ শক্তি মনে করেছিল ওটা আমি জানি না। আমেরিকা আমার কাছে এখনকার গ্লোবালাইজ জগতে আসলে আপনি কোনোভাবেই কাউকেই অস্বীকার করতে পারেন না। আপনার প্রতিবেশী ভারতকেও পারেন না, সুদূর আটলান্টিকের ওপারে থাকা আমেরিকাকে পারেন না। এটা একটা গ্লোবাল ভিলেজ যেটা আমরা বলছি, কাউকেই আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু আমরা কেন আমেরিকার মুখে এই কথাগুলো তুলে দিলাম যে আমেরিকা আমাদের মানবাধিকার গণতন্ত্র নিয়ে কথা বলতে পারে, সেই ব্যর্থতা তো আমাদের, সেই ব্যর্থতা তো আমেরিকার না, সেই সাফল্য আমেরিকার না। আমরা কেন আমাদের এতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো, আমাদের কেন এখনো আমাদের শুনতে হয় যে জেলে থেকে বিরোধী দলের নেতারা মারা যাচ্ছেন, আমাদেরকে কেন এখনো কারাগারের আর কয়েদি রাখার ঠাঁই নেই, এই কথাগুলো শুনতে হচ্ছে। এগুলো তো জবাব তো আমরা দেব আমাদের মানুষের কাছে, সেটা তো আমরা দিচ্ছি না। আমাদেরকে এখনো ভারত থেকেও এসে লোকে বলে যাচ্ছে যে আসলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কত ভালো। এটা ভারত বলতে পারে, কিন্তু আমাদের জনগণকে তো বলবার সুযোগটা দিতে হবে। আমাদের জনগণ ভারতের সাথে, আপনি কি এখনকার যুগে ট্রানজিট সুবিধা না দিয়ে প্রতিবেশীর সাথে চলতে পারাটা কোনো একটা স্মার্ট যুগের লক্ষণ হলো? তা হয়তো বা হবে না, কিন্তু আমি তো আমার হিসাবটাও করবো। এখন ভারত আমাকে আমার গণতন্ত্র সম্পর্কে বলে, আমেরিকা আমাকে বলে, আমার মানুষরা কখন বলবে, কোথায় বলবে, কি মাধ্যমে বলবে? আমি যখন মানুষকে কথা বলতে দিব না, তখনই বিভিন্ন বাইরের শক্তি এসে কথা বলবে, তখন সেই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। আর আমেরিকা কি করবে, কেন করছে, ওটা তার বিচার। কিন্তু আমেরিকা যখন আমাদেরকে প্রশ্ন করে, বা ভারতও যদি আমাদেরকে ডাকে এবং প্রশ্ন করে দেশের মানবাধিকার নিয়ে তোমরা কি ভাবো, বা তোমাদের দেশে বিচার ব্যবস্থার স্বাধীনতার মাত্রা কি, বা তোমাদের দেশে আইন প্রয়োগকারী বাহিনী কি মানবাধিকারের প্রতি সংবেদনশীল, তখন কিন্তু আমরা দুইজনকেই একই উত্তর দেব। হ্যাঁ, আমাদের উত্তর কিন্তু ভিন্ন হবে না। কিন্তু কথা হচ্ছে আমাদের গণতন্ত্র নিয়ে ভারত কথা বলছে, রাশিয়া কথা বলছে, চীন কথা বলছে, সেখানে একটা বলয় আমরা দেখছি, আবার ওইদিকে পশ্চিমা বিশ্বগুলোর একটা বলয় দেখছি। এটা তো সম্পূর্ণ আমাদের ব্যর্থতা, এটা কোনোভাবেই বিদেশি রাষ্ট্রের ব্যর্থতা বা সফলতা হিসাবে দেখার কোনো সুযোগ নেই। কেন আমাদের রাজনীতিবিদেরা
আইন শৃঙ্খলা বাহিনীরা কেন আমাদের বুকের উপর গুলি চালাবার আগে চিন্তা করবেন না, আমাদেরকে গ্রেফতার করার আগে চিন্তা করবেন না? 52 বছর 53 বছরে কি করলাম তাহলে? গত কয়েক মাস ধরে এই প্রশ্নটা আমি আসলে অনেকবার করতেছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য ভারতের ইন্টারেস্টটা কি আসলে? একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে আমি নিজেও বুঝবার চেষ্টা করি যে ভারতের বায়াসটা কি একটা নির্দিষ্ট দলের প্রতি, নাকি ভারতের অপছন্দ আরেকটা নির্দিষ্ট দলকে, ওটা আমি বুঝবার চেষ্টা করি। আর শঙ্কাটা কি যে বাংলাদেশে যদি একটা সকলের অংশগ্রহণে নির্বাচন হয়, তাহলে যদি একটা নির্দিষ্ট দল ক্ষমতায় আসে এবং একটা নির্দিষ্ট দল ক্ষমতায় না আসে, তাহলে ভারত মনে করে সেটা তার স্বার্থ পরিপন্থী হবে কিনা। তাহলে ভারত তার কোন স্বার্থগুলোর কথা বলছে? একটা দেশ হিসাবে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোন স্বার্থগুলো দেখবে, আর একটা দেশ হিসাবে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছ থেকে তার নিজের কোন স্বার্থগুলো আদায় করবে? এটা তো হতে পারে না যে আমি কেবল একটা দেশের স্বার্থ দেখবো আর আমার নিজের স্বার্থ নিয়ে আমি কথা বলবো না। আমার মনে হয় যে এই হিসাবগুলো আমরা পরিষ্কার হয়তো বা করতে পারিনি। এই হিসাবগুলো পরিষ্কার করতে পারি কারণ ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে, ভারতকে তো ওই আস্থাটা রাখতে হবে যে জনগণের ম্যান্ডেট পেয়ে ওরা এসেছে। ভারত নিশ্চয়ই দুইটা দলের সাথেই নেগোশিয়েট করবে এবং সেই নেগোসিয়েশন কেবল একটা দল ক্ষমতায় আসলে শুরু হবে কেন? সেই আলাপ আলোচনা দুই প্রধান রাজনৈতিক দলের সাথে বা একাধিক রাজনৈতিক দলের সাথে, বড় বড় রাজনৈতিক দলের সাথে সবসময়ই চালু থাকবে না কেন? এটা আসলে দুঃখজনক একটা পরিণতির দিকে আমরা গেছি। কিন্তু একটু হিস্ট্রিটাও যদি বলতেন। আমরা তো দেখেছি 75-এর এরকম একটা ঘটনার পরও যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছেন, আমরা কিন্তু উনাকে ভালো সংবর্ধনা পেতে দেখেছি ভারতে। একটা খুবই ভালো ওয়ার্কিং রিলেশন এরশাদ সাহেবের সঙ্গে তো ছিলই। তারপরে যখন খালেদা জিয়া এসেছেন, খালেদা জিয়াকেও আসলে অনেক রকম ভাবে, বেগম জিয়াকে অনেক রকম ভাবে মানে কি বলবো, অনেক সম্মান, অনেক কি বলে ভালোবাসা দেয়া হয়েছে। তো ভারতের তো আসলে কিছু আসে যায় না আওয়ামী লীগের জন্য, মানে আমি স্বাভাবিকভাবে জানি। চায়নাকে আমরা একটা দেশের পলিটিক্স নিয়ে এত কথা বলতে দেখতাম না। চায়নাকে গত 1.5-2 মাস যাবত একটু চুপি দেখছি যদিও, কিন্তু চায়না আজকাল কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলে বিভিন্ন দেশে। তো ভারতের জন্য হয়তো ভারত ভাবে যে সবচেয়ে ভালো ব্যালেন্সিং ফ্যাক্টর কারা করতে পারবে, সে ক্ষেত্রে তাদের উত্তর হয়তো একরকম হয়। আবার ভারত হয়তো আভ্যন্তরীণ এমন কিছু বিষয়ে বাংলাদেশের সাথে জড়িয়ে গেছে যেগুলো পট পরিবর্তন হলে সেগুলোর জনসমক্ষে আসলে প্রশ্নের উত্তর দিতে হলে হয়তোবা অন্য কোনো দলের পক্ষে সম্পর্ক চাইলেই ইজি করা সম্ভব হবে না। আবার যদি সত্যি মিয়ানমারে টেনশন যেভাবে বাড়ছে, সেভাবে মিয়ানমারে কন্ট্রোলটা অন্য কোনো দেশ নিয়ে নেয় এশিয়ার, সেক্ষেত্রে হয়তো তাদের যে ভারতের 7 সিস্টার্স নিয়ে কনসার্ন আছে, সেগুলো নিয়ে ভারত মনে করে যে না, আমার অ্যাবসলিউট নোগো। কিন্তু এটা ভারত কি মনে করলো না করলো সেটা তো ভাই বিষয় হতে পারে না। এই দুর্ভাগ্যজনক অবস্থার দিকে আমরা কেন গেলাম, এই প্রশ্ন তো আমাদেরকে নিজেদেরকে করতে হবে।